গুড ইভিনিং। আমরা এই কোর্সে নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। আমাদের প্রথম প্রশ্ন, ইফ দ্য মোলার কন্ডাক্টিভিটি ল্যামডা এম অফ এ 0.05 মোলার সলিউশন অফ এ মনোবেসিক উইক অ্যাসিড ইজ 90 সাইমন সেমি স্কোয়ার পার মোল, দেন আমাদের ক্যালকুলেট করতে হবে ইটস ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আচ্ছা, কোনো মনোবেসিক উইক অ্যাসিড আছে, যেমন ধরো এইচে, সে যদি ডিসোসিয়েট করে তাহলে ফর্ম করবে এইচ প্লাস এবং তার সাথে এ মাইনাস। ইনফাইনাইট ডাইলুশনে কোনো মনোবেসিক উইক অ্যাসিডের যে মোলার কন্ডাক্ট্যান্স, সেটা তার কনস্টিটিউটিং আয়নগুলোর মোলার কন্ডাক্ট্যান্সের সাম, অর্থাৎ ক্যাটায়নিক পার্টের মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন প্লাস অ্যানায়নিক পার্টের মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন। তাহলে এর ভ্যালু কত হবে? দেখো, ক্যাটায়নিক পার্টে মোলার কন্ডাক্ট্যান্সের ভ্যালু দিয়েছে 349.6 সাইমন সেন্টিমিটার স্কোয়ার পার মোল, এবং অ্যানোয়নিক পার্টের মোলার কন্ডাক্ট্যান্সের ভ্যালু দিয়েছে 50.4 সাইমন সেন্টিমিটার স্কোয়ার পার মোল। ওকে, তো এটা সাম করে আমার আসবে 400 সাইমন সেন্টিমিটার স্কোয়ার পার মোল। ওকে, এখন তোমাকে ক্যালকুলেট করতে হবে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, যেটাকে আমরা লিখি আলফা দিয়ে। তো তোমরা যেন আলফা সমান হয় আমার অ্যাট অ্যানি পার্টিকুলার কনসেন্ট্রেশনে কোনো অ্যাসিডের মোলার কন্ডাক্ট্যান্স ডিভাইডেড বাই ইনফাইনাইট ডাইলুশনে ওই অ্যাসিডেরই মোলার কন্ডাক্ট্যান্স। তো দেখো, এর ভ্যালুটা তোমার দেওয়া আছে প্রশ্নে, কত? 90 সাইমন সেমি স্কোয়ার পার মোল। ইনফাইনাইট ডাইলুশনে মোলার কন্ডাক্ট্যান্সের ভ্যালু আমরা উপরে ক্যালকুলেট করেছি, কত? 400 সাইমন সেমি স্কোয়ার পার মোল। তাহলে এদের রেশিও নিলেই আমরা আলফার ভ্যালু পেয়ে যাবো। তাহলে আলফা সমান হবে আমার 90 সাইমন সেন্টিমিটার স্কোয়ার পার মোল ডিভাইডেড বাই 400 সাইমন সেন্টিমিটার স্কোয়ার পার মোল। তো এটাকে সলভ করে দেখো, মোল মোল কেটে যাবে, সেন্টিমিটার স্কোয়ার কাটবে, সাইমন কাটবে, ঠিক আছে? তোমার 90 বাই 400 কাটলে 9/40। তো এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু দাঁড়াবে আমার 0.225। ওকে, তাহলে আমার ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ভ্যালু হবে 0.225। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন, গিভেন বিলো দেয়ার আর টু স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দিয়েছে। প্রথম স্টেটমেন্টে বলছে এ হাইপোথেটিক্যাল ডায়াটমিক মলিকুল উইথ বন্ড অর্ডার 0 ইজ কোয়াইট স্টেবল। তো এটা আমার হচ্ছে রং স্টেটমেন্ট। কেন? কারণ তোমরা ক্লাস 11-এর অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে পড়েছো, মলিকুলার অরবিটাল থিওরিতে পড়েছো। যদি বন্ড অর্ডার 0 হয় তাহলে মলিকুলটা আমার এক্সিস্ট করে না, দ্য মলিকুল ডাজ নট এক্সিস্ট। ঠিক, দ্য মলিকিউল ডাজ নট এক্সিস্ট। উদাহরণস্বরূপ তোমরা বেরিলিয়াম মলিকুলের কথা জানো, বেরিলিয়াম অথবা হিলিয়াম 2 এরা এক্সিস্ট করে না। ঠিক, এরা এক্সিস্ট করে না। আমি যদি তোমাকে সিম্পলি বেরিলিয়ামের কথা বলি, ঠিক, তাহলে বেরিলিয়াম মলিকুলের ক্ষেত্রে, যেমন ধরো বেরিলিয়াম 2, এই মলিকুলের কথা আমি তোমাকে বলছি, ঠিক আছে? ওকে, তো তোমরা জানো যে বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়? তো 1s2 2s2, টোটাল 4টে ইলেকট্রন আছে। ঠিক, তাহলে বেরিলিয়ামের 1s এবং সেকেন্ড বেরিলিয়ামের 1s, তারা যখন ওভারল্যাপ করবে তখন একটা সিগমা 1s ফর্ম করবে, এবং একটা ফর্ম করবে সিগমা স্টার 1s। ঠিক, সিগমা স্টার 1s। এবারে এদের প্রত্যেকেরই 1s-এ অ্যাটমিক অরবিটালে দুটো করে ইলেকট্রন ছিল। তাহলে মলিকুলার অরবিটালে টোটাল ইলেকট্রন কতগুলো হবে? মলিকুলার অরবিটালে টোটাল ইলেকট্রন হবে আমার 4টে। ঠিক, দুটো 4টে। ঠিক, সিমিলারলি 2s-এ, প্রত্যেকের 2s-এ আমার আছে দুটো করে ইলেকট্রন। ঠিক, তারা যখন ওভারল্যাপ করবে এবং মলিকুলার অরবিটাল ফর্ম করবে, তখন সেই মলিকুলার অরবিটালে একটা ফর্ম করবে সিগমা 2s এবং সেকেন্ড ফর্ম করবে সিগমা স্টার 2s। ঠিক, তাহলে সিগমা 2s-এ থাকবে দুটো ইলেকট্রন, আর সিগমা স্টার 2s-এ থাকবে আমার দুটো ইলেকট্রন। ঠিক, এবারে দেখো, তোমরা পড়েছো আগে যে বন্ড অর্ডার। ঠিক, বন্ড অর্ডার সমান তোমরা কি জানো? নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং অরবিটাল। তো বন্ডিং কত ইলেকট্রন আছে? দুটো প্লাস এই দুটো, টোটাল 4টে ইলেকট্রন আছে। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং অরবিটাল মানে 4 মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টিবন্ডিং অরবিটাল। অ্যান্টিবন্ডিং অরবিটালে 2 + 2 মানে টোটাল হচ্ছে 4টে। তাহলে অ্যান্টিবন্ডিং অরবিটালে আমার 4টে ইলেকট্রন আছে।
নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বাই 2 সমান হচ্ছে 0। তাই বেরিলিয়াম মলিকুলের ক্ষেত্রে বন্ডটা কত হয়? বন্ডটা 0। তাহলে বন্ডটা যদি 0 হয় কোনো মলিকুলের, তাহলে সেই মলিকুলটা আমার এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে এটা আমার প্রথমটা হচ্ছে আমার রং স্টেটমেন্ট। ঠিক, তাহলে প্রথম স্টেটমেন্টটা হচ্ছে আমার রং স্টেটমেন্ট। ঠিক আছে, এবারে নেক্সট স্টেটমেন্টের দিকে যাওয়া যাক। নেক্সট স্টেটমেন্টে কি বলছে? অ্যাজ দ্য বন্ড অর্ডার ইনক্রিজেস দ্য বন্ড লেন্থ ইনক্রিজেস। বন্ড অর্ডার ইনক্রিজ করলে বন্ড লেন্থ ইনক্রিজ করবে। তাহলে এটা হচ্ছে আমার রং স্টেটমেন্ট। এটা আমার রং স্টেটমেন্ট। কেন? কারণ তোমরা জানো, যেমন ধরো উদাহরণ হিসেবে আমি যদি ফ্লোরিন, তারপর হচ্ছে অক্সিজেন, ঠিক, ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন প্রত্যেকের কথা বলি, তাহলে বন্ড অর্ডার ফ্লোরিনের ক্ষেত্রে কত হয়? 1, অক্সিজেনের 2, নাইট্রোজেনের 3। তার মানে কি ফ্লোরিন ফ্লোরিন সিগমা বন্ড ফর্ম করে, একটা সিগমা বন্ড ফর্ম করে। অক্সিজেন অক্সিজেনের মধ্যে একটা হয় সিগমা বন্ড, একটা সিগমা বন্ড, আর একটা কি হয়? আর একটা হয় পাই বন্ড। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়? নাইট্রোজেনের ক্ষেত্রে একটা সিগমা বন্ড আর হচ্ছে দুটো পাই বন্ড, কারণ তাদের মধ্যে ট্রিপল বন্ড ফর্ম করে। ঠিক, তাহলে তোমরা দেখছো যে বন্ড অর্ডার যদি ইনক্রিজ করে, তাহলে নাম্বার অফ পাই বন্ড ইনক্রিজ করছে। পাই বন্ড ইনক্রিজেস, নাম্বার অফ পাই বন্ড ইনক্রিজেস, মানে ওভারল্যাপিং জোন আমার ইনক্রিজ করে। ঠিক, ওভারল্যাপিং জোন ইনক্রিজেস। তাহলে ওভারল্যাপিং জোন যদি ইনক্রিজ করে দুটো অ্যাটমের মধ্যে, তো ওভারল্যাপ যত বেশি হবে, তত তাদের মধ্যে ডিস্টেন্স কী হয়ে যাবে? তত তাদের মধ্যে আমার ডিস্টেন্সটা কী হয়ে যাবে? তত কম হয়ে যাবে। ঠিক, তাহলে আমার বন্ড অর্ডার ইনক্রিজ করলে বন্ড লেন্থ ডিক্রিজ করবে। কিন্তু এখানে স্টেটমেন্টটা কী দিয়েছে? এখানে আমার উল্টো স্টেটমেন্ট দিয়েছে। অ্যাজ দ্য বন্ড অর্ডার ইনক্রিজেস দ্য বন্ড লেন্থ ইনক্রিজ হবে না, ডিক্রিজ করবে। তাহলে এটাও আমার হচ্ছে রং স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে কারেক্ট অপশান কোনটা হবে আমার? অপশান নাম্বার 3, বোথ দ্য স্টেটমেন্ট 1 and 2 আর false. এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। The ratio of wavelengths of the light absorbed by a hydrogen atom when it undergoes n is equal to 2 to 3 transition and n is equal to 4 to 6 transition respectively is. তাহলে আমাকে কী ক্যালকুলেট করতে হবে? না তো ওয়েভলেন্থের রেশিও 2 to 3 ট্রানজিশনের এবং 4 to 6 ট্রানজিশনের ডেল্টা ই কোনো ট্রানজিশনের যে এনার্জি ডিফারেন্স, ঠিক, সেটা সমান এইচ/সি বাই ল্যামডা। ওকে, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। ঠিক, এখন এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এবং সি স্পিড অফ লাইট দুটোই হচ্ছে আমার কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট যদি হয়, তাহলে ডেল্টা ই এনার্জি ডিফারেন্স হচ্ছে ওয়েভলেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি? যে ল্যামডা 2 to 3 ট্রানজিশনের ডিভাইডেড বাই ল্যামডা 4 to 6 ট্রানজিশনের ইজ ইকুয়াল টু ডেল্টা ই 4 to 6 ট্রানজিশন ডিভাইডেড বাই ডেল্টা ই 2 to 3 ট্রানজিশন, যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, নাও এখন nth অরবিটালের যে এনার্জি, এটা মাইনাস RH বাই n স্কোয়ার। ঠিক, তাহলে ডেল্টা ই 2 to 3 ট্রানজিশনের কত হবে? E3 মাইনাস E2 ইজ ইকুয়াল টু E3 মাইনাস RH বাই 3 স্কোয়ার মাইনাস RH বাই 2 স্কোয়ার সমান কত হচ্ছে? RH বাই 4 মাইনাস RH বাই 9 ইজ ইকুয়াল টু তোমার হবে 5/36 ইন্টু RH। ঠিক আছে, সিমিলারলি ডেল্টা ই চেঞ্জ ইন এনার্জি ফর 4 to 6 level is equal to energy of 6 level minus energy of 4th level is equal to minus RH by 6 square minus RH by 4 square. ওকে, ঠিক আছে, তাহলে RH by 16 মাইনাস RH by 36 এটা যদি ক্যালকুলেট করা হয়, তাহলে আমার আসবে 5/144 RH। ওকে, তাহলে আমার এখান থেকে যে রেশিও, সেই রেশিওটা কত আসছে? E4 to 6 ট্রানজিশনের যে রেশিও এনার্জি ডিফারেন্স, এটা আমি বার করেছি 5/144 এবং E2 to 3 ট্রানজিশনের আমি বার করেছি কত? 5/36। তাহলে এখান থেকে আমি ডিরেক্ট ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে 4 to 6 ট্রানজিশনে কত হচ্ছে? 5/144, 5/144
44 RH এবং 2 to 3 ট্রানজিশনে কত এসছে 5/36 5/36 RH। ঠিক, তাহলে RH রিডবার কনস্ট্যান্ট ভ্যালুগুলো কাটবে, তো সমান কত হবে 5 5 কেটে যাবে, যে 36/144 এরা ফার্দা কাটবে, 36/144 ইজ ইকুয়াল টু 1/4। তাহলে ওয়েভলেন্থের রেশিও কত হবে 1/4। আমাদের কারেক্ট অপশন কোনটা, অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন, দ্য কারেক্ট অর্ডার অফ ওয়েভলেন্থ অফ দ্য লাইট অ্যাবজর্বড বাই দ্য ফলোয়িং কমপ্লেক্স। আচ্ছা, আমার এখানে 4টে কমপ্লেক্স দিয়েছে, তাদের দ্বারা অ্যাবজর্বড লাইটের ওয়েভলেন্থের অর্ডার আমাকে বলতে হবে। ঠিক আছে, তো তোমরা জানো যে কোনো 3D ট্রানজিশন মেটালের ক্ষেত্রে ডি এর যে 5টা সাবসেল থাকে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার, তার নর্মালি কী হয় ডি জেনারেট। ওকে, কিন্তু যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করে মেটাল আয়নের কাছে, T2G এবং ইজি সাবসেলে এরা স্প্লিট করে যায়। এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে ফর ফ্রি মেটাল আয়ন এবং এটা হচ্ছে when ligand approaches। ওকে, তো এই যে এনার্জি ডিফারেন্স T2G এবং ইজি লেভেলের, এই এনার্জি ডিফারেন্সকে ডেল্টা ই বা CFAC দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক, তো এই CFAC ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ওয়েভ লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে আমার এই স্প্লিটিং যত বেশি হবে তত ল্যামডা ভ্যালু ওয়েভ লেন্থ আমার কম হবে। ঠিক, এখন কোনো কমপ্লেক্সের CFAC ডিপেন্ডস অন থ্রি ফ্যাক্টর। এক নম্বর, স্ট্রাকচার অফ দ্য কমপ্লেক্স মানে আমার কমপ্লেক্সটা টেট্রাহেড্রাল না অক্টাহেড্রাল না ট্রাইগোনাল বাইপিরামিড স্কোয়ার পিরামিডাল, সেই হিসেবে আমার স্প্লিটিংটা হয় এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমার স্প্লিটিং প্যাটার্ন সেটাও ডিফারেন্ট হয়। ঠিক, যেমন তোমরা জানো টেট্রাহেড্রালের ক্ষেত্রে T2G এবং ইজি লেভেল তারা কী হবে অল্টার করবে, স্কোয়ার প্ল্যানের ক্ষেত্রে আমার ইজি লেভেল ফার্দার স্প্লিট করবে এবং T2G লেভেলও ফার্দার স্প্লিট করবে। ওকে, যাই হোক, এবং অক্টাহেড্রাল কোনো কমপ্লেক্সের CFAC ভ্যালু আমার 9/4 টাইমস অফ CFAC অফ টেট্রাহেড্রাল কমপ্লেক্স। ঠিক, ওকে। 2 নম্বর, নেচার অফ মেটাল আয়ন। দেখো, ফর ট্রানজিশনাল মেটালের ক্ষেত্রে আমি যদি লেফট টু রাইটে যাই তাহলে CFAC ভ্যালু আমার ইনক্রিজ করবে। ওকে, কেন, যখন আমরা লেফট রাইটে যাচ্ছি তখন সেন্ট্রাল মেটালের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে, ফলে লিগ্যান্ড আরও বেশি মেটালের সঙ্গে ইন্টারেক্ট করে, ফলে স্প্লিটিং আমার বেড়ে যায়। ঠিক, এবং আমি যদি যেমন স্ক্যান্ডিয়াম ল্যান্থানাম, টাইটানিয়াম জার্কোনিয়াম হাফনিয়াম, ঠিক, ভ্যানাডিয়াম রুবিডিয়াম ট্যান্টালাম, তো আমি ডাউন দ্য গ্রুপ যদি যাই সেক্ষেত্রেও আমার CFAC ভ্যালু ইনক্রিজ করে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে নেচার অফ লিগ্যান্ড, না লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড, তার উপরেও আমার কমপ্লেক্সের স্প্লিটিং ডিপেন্ড করে। ঠিক, তো আমি একটা অর্ডার তোমাদের বলে দিচ্ছি, নোকসান করে PR3 3 ফিনাইল মিথাইল নাইট্রো, নোকসান করে 3 ফিনাইল মিথাইল নাইট্রো। ঠিক, নোকসান করে 3 ফিনাইল মিথাইল নাইট্রো, তারপর হচ্ছে ফিনান্থ্রিন, ফাইন বাইপ্রিডিন, বোয়ে সালিন, SO3 2-, সাল ইন ইথিলিন ডায়ামিন, পায়ে
পিওয়াই পিরিডিন, অ্যামোনিয়া NH3 গুলো GLY গ্লাইসিন। ঠিক, তাহলে ফাইন বয়ে সাল ইন পায়ে অ্যামোনিয়া গুলো নেশাই জল, ওটা জাল অক্সালেটো OH, নেশাই জল, ওটা জাল OH, ইউরিয়া উড়ে, ফুল ক্লোরিন নড়ে N3-, কল ক্লোরিন থায়ে SCN-, সালে S2-, বড় Br-, আয়োডিন মাইনাস। তো উড়ে, ফুল নড়ে, কল থায়ে, সালে, বড় আই। নোকসান করেছেন ফিনাইল মিথাইল নাইট্রো, ফাইন বয়ে সালিন পাই অ্যামোনিয়াগুলো নেশাই জল, ওটা জাল OH, উড়ে ফুল নড়ে কল থায়ে, সালে, বড় আই। এরকম একটা সিনোনিম দিয়ে আমি মুখস্থ করার চেষ্টা করেছিলাম, তোমরা এটা মুখস্থ করতে পারো এরকমভাবে। ঠিক, তো এবারে চলে আসা যাক আমার প্রশ্নে। তাহলে আমরা এই যে লিগ্যান্ডের যে অর্ডারটা লিখেছি, উপরের দিকে যারা আছে NO, CO, CN, PR3, PH-, এটা সব স্ট্রং লিগ্যান্ড। নিচের দিকে যারা আছে মেনলি অ্যামোনিয়ার পর থেকে গ্লাইসিন, NCS, H2O, O2, এরা হচ্ছে সব উইক লিগ্যান্ড। ঠিক আছে, তো এখন আসা যাক প্রশ্নে। আমার প্রশ্নে দেখো অপশান এ কি দিয়েছে, CO NH3 3+, অপশান বি কি দিয়েছে, CO CN6 3-, অপশান সি দিয়েছে আমাকে CU H2O 4 2+, অপশান ডি আমার দিয়েছে টাইটানিয়াম H2O 6 3+। ওকে, তাহলে দেখো যে আমার প্রথম ক্ষেত্রে অপশান সিতে দেখো, তাহলে দেখো অপশান সিতে আমার যে কমপ্লেক্স আয়নটা টেট্রাহেড্রাল কমপ্লেক্স, এবং তোমাদের আগেই বলেছি যে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে স্প্লিটিং এনার্জি কম হবে। ঠিক, তো আমি স্প্লিটিং এনার্জি অর্ডার যদি লিখি, সেখানে সি এর যে ভ্যালু টেট্রাহেড্রাল কমপ্লেক্সের স্প্লিটিং এর যে ভ্যালু, সেটা হচ্ছে সবার লাস্টে থাকবে। CFACর যদি অর্ডার লিখি, সেক্ষেত্রে টেট্রাহেড্রাল কমপ্লেক্স মানে অপশন নাম্বার সি এর স্প্লিটিং সবচেয়ে কম হবে। ঠিক, এবার দেখো অপশান এ কোবাল্ট, বি এ কোবাল্ট আছে, ডি আছে টাইটানিয়াম। ঠিক, এবি কোবাল্ট এবং ডি এ টাইটানিয়াম। এখন তোমাদের বলেছি নেচার অফ মেটাল আয়ন। ঠিক, তো আমি যদি লেফট টু রাইটে যাই, CFAC ইনক্রিজ করে, তো টাইটানিয়াম কি আছে, এক্সট্রিম লেফটে আছে। এক্সট্রিম লেফটে থাকার জন্য কি হবে, যে টাইটানিয়ামের স্প্লিটিং আমার কম হবে। ঠিক, তো অপশান ডি এর স্প্লিটিং আমার কম হবে। আর অপশান এ আর বি এই দুটোতে আমার কি আছে, কোবাল্ট লিগ্যান্ড আছে, তো মেটাল আয়ন সেম। এখন লিগ্যান্ড কি আছে, NH3 এবং CN সায়ানাইড। ঠিক, তো এই দুটোর মধ্যে আমি ডিফারেন্সিয়েট করবো কি করে, না তো নেচার অফ দ্য লিগ্যান্ড দেখে। ঠিক, এখন দেখো তোমরা CN সায়ানাইড লিগ্যান্ড স্ট্রং লিগ্যান্ড, সায়ানাইড লিগ্যান্ড স্ট্রং লিগ্যান্ড। ঠিক, এবং NH3 হচ্ছে কম্পারেটিভলি উইক ফিল্ড। ঠিক আছে, তাহলে আমার NH3 ক্ষেত্রে স্প্লিটিং কম হবে এবং CN এর ক্ষেত্রে স্প্লিটিং সবচেয়ে বেশি হবে। ঠিক, তাহলে আমার অপশান এ আর সবচেয়ে বেশি হবে অপশান বি CFAC। এবার CFAC অর্ডার যেটা হবে আমার ওয়েভলেন্থে অর্ডার তার ইনভার্স হবে। ঠিক, আগে বলেছি আমরা CFAC যত বেশি হবে ওয়েভলেন্থ তত আমার কি কম হবে। ওয়েভলেন্থে আমার কারেক্ট অপশান হবে বি এ হচ্ছে সবচেয়ে কম, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে সি। কোশ্চেন, ইফ দ্য রেট কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন ইজ 0.03 সেকেন্ড ইনভার্স, how much time does it take for
এত মোলার কনসেন্ট্রেশন of the reactant to get reduced to 0.9 molar. Okay. তো ইনিশিয়াল রেট কনস্ট্যান্ট k is equal to 0.03 সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্স কার ক্ষেত্রে হয়? ইউনিট ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। ফার্স্ট অর্ডার রিয়াকশন তার মানে আমাকে যে রিয়াকশনটা দিয়েছে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার। ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ নট ইজ ইকুয়াল টু কত? 7.2 মোল পার লিটার। ফাইনাল কনসেন্ট্রেশন অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু কত? 0.9 মোল পার লিটার। মোল পার লিটার তার মানে রিয়াকশানে কনসেন্ট্রেশন 7.2 থেকে রিডিউস হয়ে 0.9 মোলার হয়েছে, এবং সেক্ষেত্রে আমাদের টাইম টি এর ভ্যালু আমাকে কত হবে সেটা বার করতে হবে। ওকে, তাহলে তোমরা ফার্স্ট অর্ডার রিয়াকশান থেকে জানো যে টি ইজ ইকুয়াল টু 2.303 বাই কে লগ এ নট বাই এ। ওকে, সবগুলোর ভ্যালু এখানে দেওয়াই আছে। 2.303 বাই কে, কে ভ্যালু কত? 0.03 সেকেন্ড ইনভার্স ইন্টু লগ অফ এ নট 7.2 মোল পার লিটার ডিভাইড বাই 0.9 মোল পার লিটার। তাহলে এখানে আমার মোলের থেকে মোল কাটবে, লিটার ইনভার্স কাটলো 0.9 7.2 8 72 8। তাহলে 2.303 বাই 0.03 সেকেন্ড উপরে যাবে ইন্টু লগ 8 মানে 8 লগ 8 মানে 2 এর কিউব সমান হচ্ছে 2.303 বাই 0.03 ইন্টু 3 ইন্টু লগ 2। লগ 2 ভ্যালু দেওয়া আছে দেখো এখানে 0.301 0.301 সেকেন্ড। তাহলে আমরা ক্যালকুলেট করবো কত আসবে, এটা ক্যালকুলেট করলে আসবে 69.3 এত সেকেন্ড। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন, আমাদের এখানে কয়েকটা মিক্সচার দিয়েছে, তো সেই মিক্সচারগুলোকে কীভাবে সেপারেট করব সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, প্রথম মিক্সচার কী দিয়েছে? ক্লোরোফর্ম এবং অ্যানিলিনের মিক্সচার। ক্লোরোফর্মের বয়লিং পয়েন্ট হচ্ছে 61.2 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে অ্যানিলিনের বয়লিং পয়েন্ট 184। এদেরকে সেপারেট করা হয় সিম্পল ডিস্টিলেশন প্রসেসের মাধ্যমে। তো নর্মালি আমরা একটা মিক্সচার নিই অ্যানিলিন এবং ক্লোরোফর্মের, সেই মিক্সচারটা যখন হিট করা হয় তখন সেই হিটে ক্লোরোফর্মের বয়লিং টেম্পারেচার কম, সেই জন্য ক্লোরোফর্ম ভেপারাইজ ফর্মে চলে যায় এবং পরে সেটাকে কনডেন্সারের মধ্যে দিয়ে পাঠিয়ে আমরা কালেক্ট করতে পারি। ঠিক আছে, তাহলে অপশান এ CH3 এবং অ্যানিলিন এর মিক্সচারকে আমরা সেপারেট করব সিম্পল ডিস্টিলেশনের মাধ্যমে। ঠিক, সিম্পল ডিস্টিলেশন। ওকে, ডিস্টিলেশন অপশান 4। অপশান বিতে কী বলেছে? ক্রুড অয়েল ইন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি। তো পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে ক্রুড অয়েলের মধ্যে বিভিন্ন রকম হাইড্রোকার্বনের মিক্সচার থাকে। যখন ফার্নেসের মধ্যে দিয়ে ক্রুড অয়েলটা যায়, তখন যাওয়ার পরে সেটাকে একটা ফ্র্যাকশনাল চেম্বারের মধ্যে সেটাকে আনা হয়। সেই ফ্র্যাকশনাল চেম্বারের বিভিন্ন উচ্চতায় তাদের মধ্যে থাকে পেট্রোলিয়াম গ্যাস, গ্যাসোলিন, ন্যাপথা, এদের সবারই কি স্ফুটনাঙ্ক কম, ফলে এদেরকে ফ্র্যাকশনাল চেম্বারের উপরের পার্ট থেকে কালেক্ট করা হয়, এবং যাদের বয়লিং টেম্পারেচার অনেক বেশি, সহজে বয়েল করতে চায় না, তাদের কী করা হয়? এই ফ্র্যাকশনাল চেম্বারের নিচের পার্ট থেকে কালেক্ট করা হয়। ওকে, ক্রুড অয়েল এই পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি সেটাকে সেপারেট করার জন্য আমরা ইউজ করি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ঠিক আছে, তাহলে অপশান বি ম্যাচ করবে অপশান 3 এর সাথে, মানে হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ওকে, ডিস্টিলেশন অপশান 3। নেক্সট অপশান সি হচ্ছে গ্লিসারল ফ্রম স্পেন্টলি। স্পেন্টলি হচ্ছে সাবান প্রস্তুতির সময় যে বাই প্রোডাক্ট থাকে তাকে বলছি আমরা স্পেন্টলি। স্পেন্টলির মধ্যে কী থাকে? তো সল্ট, ওয়াটার এবং গ্লিসারল। তো সেই স্পেন্টলির মিক্সচার থেকে আমরা যদি গ্লিসারলকে সেপারেট করতে হয়, তাহলে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আন্ডার রিডিউস প্রেসার সেটাকে করি। সেই প্রসেসে কী করা হয় না, তো প্রথমে আমরা স্পেন্টলির মিক্সচারটা নিই। ঠিক, তো এখানে নিই আমরা কাকে? এখানে নিই আমরা স্পেন্টলি। ওকে, এখানে নিই আমরা স্পেন্টলি। ঠিক, তো এই স্পেন্টলিকে প্রথমে হিট করা হয়। হিট করে এর মধ্যে যে জল থাকে সেটাকে প্রথমে
ভেপারাইজ করা হয়। তো যখন জলের পরিমাণ কমে যায় তখন স্পেন্টলিতে যে সল্ট থাকে সেই সল্টটা কী হয়ে যায়, ডিজলভ করে যায়, ঠিক পিপিটি ফর্মে ডিজলভ করে যায়। তো বাকি যে পার্টটা থাকে সেই পার্টটাকে তখন রিডিউস প্রেসারের মাধ্যমে আমরা কী করি, ফ্র্যাকশনাল চেম্বারের মধ্য দিয়ে পাঠাই, ঠিক। এবার এটা করার কারণ কি, কারণ হচ্ছে কি, নর্মালি গ্লিসারল যার বয়লিং পয়েন্ট হচ্ছে 290 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এত হাই টেম্পারেচারে আমরা যদি এটাকে ডিরেক্টলি বয়েল করি সেক্ষেত্রে গ্লিসারল ডিকম্পোজ করতে পারে। তো যাতে ডিকম্পোজ না করে সেই জন্যই আমরা করি কি, এটাকে রিডিউস প্রেসারের মধ্যে আমরা হিট করি, ঠিক। তো প্রেসার রিডিউস করার জন্য আমরা আলাদা করে একটা ভ্যাকুয়াম পাম্প ইউজ করি। সেই ভ্যাকুয়াম পাম্প কী করে, আমার এই ফানেলের মধ্যে প্রেসারটাকে কমিয়ে দেয়, ঠিক। তো সেই কম প্রেসারের মধ্যে দিয়ে যখন আমরা গ্লিসারলটাকে হিট করা হয় তখন গ্লিসারল আর ডিকম্পোজ করে না। তো সেই জন্যে আমরা স্পেন্টলি থেকে গ্লিসারলকে সেপারেট করার জন্য আমরা ইউজ করি ডিস্টিলেশন প্রসেস আন্ডার রিডিউস প্রেসার। ওকে, তো অপশান সি, অপশান ওয়ানের সাথে মিনস ডিস্টিলেশন আন্ডার রিডিউস প্রেসার এর মাধ্যমে আমরা কী করি, সেপারেট করি। তো অপশান ওয়ানের সাথে ম্যাচ খাবে। লাস্ট হচ্ছে কি আমার অ্যানিলিন ওয়াটারের মিক্সচার। তো অ্যানিলিন ওয়াটারের মিক্সচারকে আমরা সেপারেট করার জন্য ব্যবহার করি স্টিম ডিস্টিলেশন প্রসেস। তো সেই প্রসেসে কী করা হয়, দেখো অ্যানিলিন এবং ওয়াটার তারা দুটো সেপারেট ফেজে থাকে। তো তাদেরকে যদি সেপারেট করতে হয়, তারা দুটো সেপারেট, অ্যানিলিন এবং ওয়াটার হচ্ছে পার্সিয়ালি ইমিসেবল, ঠিক। অ্যানিলিনের বয়লিং পয়েন্ট হচ্ছে 184 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ওয়াটারের বয়লিং পয়েন্ট হচ্ছে তোমরা জানো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই অ্যানিলিন এবং ওয়াটারকে সেপারেট করার জন্য আমরা করি কি, প্রথমে একটা রাউন্ড ফ্লাক্সের মধ্যে আমরা কী করি, স্টিম পাস করলে কী হয়, তো সেই স্টিমের মধ্যে অ্যানিলিন কী করে, 184 ডিগ্রি সেন্টিগ্রেডের কম টেম্পারেচারে অ্যানিলিন ভোলাটাইল হয় এবং সেটি ওয়াটার ভেপারের সঙ্গে কী হয় কি, আমার স্টিমের ফর্মে সেটা বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে টেম্পারেচারটা 184-এর থেকে কম লাগে, ঠিক আছে। তো এত বেশি আমি যদি ডিরেক্টলি সিম্পল ডিস্টিলেশনের মাধ্যমে 184 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি যদি অ্যানিলিনকে ভেপারাইজ করার চেষ্টা করতাম, তো সেক্ষেত্রে অ্যানিলিন ডিকম্পোজ হওয়ার একটা চান্স থাকতো। তো যাতে এই চান্সটা কম হয় সেজন্য কী করা হয় কি, আমরা ডিরেক্ট স্টিমের মাধ্যমে অ্যানিলিনটাকে ভোলাটাইল করে সেটাকে আমরা কন্ডেন্সারের মাধ্যমে আমরা ফ্লাক্সের মধ্যে কালেক্ট করি, ঠিক আছে। তাহলে অপশান ডি কার সাথে ম্যাচ করবে, অপশান ডি অ্যানিলিন ওয়াটার একে সেপারেট করার জন্য আমরা ইউজ করি স্টিম ডিস্টিলেশন প্রসেস। ওকে, স্টিম ডিস্টিলেশন প্রসেস। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার 4। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিয়াকশান। আচ্ছা, তার মানে বেঞ্জিন আমরা নিয়েছি, যেটা হচ্ছে মনো সাবস্টিটিউটেড, মানে সেখানে একটা কার্বনিল গ্রুপ এবং তার সঙ্গে একটা সায়ানাইড গ্রুপ জয়েন হয়ে আছে, ঠিক আছে। একে আমরা রিয়াকশন করছি কার সাথে, গ্রিগনার্ড রিএজেন্টের সাথে, দ্যাট ইজ CH3MgBr। এখন তোমরা জানো যে গ্রিগনার্ড রিএজেন্ট যখন কোনো ইলেকট্রোফিলিক সেন্টার পাই সেখানে গিয়ে সহজে অ্যাটাক করে। এখন দেখো এখানে দুটো ইলেকট্রোফিলিক সেন্টার আছে, একটা হচ্ছে এই সেন্টারটা, একটা হচ্ছে সায়ানাইডের কার্বন। ওকে, তো যেহেতু এখানে এক্সেসে গ্রিগনার্ড রিএজেন্ট দেওয়া আছে, কার্বনিলেও গিয়ে অ্যাটাক করতে পারে, আবার তোমার গ্রিগনার্ড রিএজেন্ট এই কার্বনে গিয়ে অ্যাটাক করতে পারে, ঠিক আছে, এবং দুটোতেই অ্যাটাক করবে। তো প্রথম ক্ষেত্রে কী উৎপন্ন হবে, প্রথম ক্ষেত্রে যে ইন্টারমিডিয়েট আসবে আমার সেটা হচ্ছে O-, তার সঙ্গে তোমার গ্রিগনার্ড রিএজেন্টের CH3 এবং তার সাথে আমার আসবে C ট্রিপল বন্ড N- এবং তার সঙ্গে আসবে CH3। এই অ্যানোনিক পার্টের সাথে কে থাকবে, MgBr, ঠিক। এরা তোমার MgBr প্লাস। নেক্সট কী হতে পারে, সিস্টেমের মধ্যে H3O+ দেওয়া আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই নাইট্রোজেন এই ইলেকট্রন এই প্রোটনকে দিয়ে এই বন্ডটা ব্রেক করলো, ঠিক। তাহলে সেখানে
কি উৎপন্ন হবে না তো একটা বেঞ্জিন, তার সঙ্গে ও এমজিবিআর, তার সাথে আমার আছে CH3, তার সঙ্গে আমার আছে সি সিঙ্গেল বন্ড CH3 ডবল বন্ড N, তার সঙ্গে একটা আছে H। ঠিক আছে, নর্মালি এটাকে যদি আমি অ্যাসিডের প্রেজেন্সে হাইড্রোলিসিস করি তাহলে লাস্টে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি বেঞ্জিন, তার সঙ্গে OH, CH3 এবং সি সিঙ্গেল বন্ড CH3, এখানে ডবল বন্ড N এর জায়গায় ডবল বন্ড O আসবে। তাহলে এইটা হবে আমার ফাইনাল প্রোডাক্ট। তাহলে অপশান নাম্বার 3 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ক্যান এক্সিস্ট অ্যাজ সিস ট্রান্স আইসোমার্স? আচ্ছা, চারটা কম্পাউন্ডের মধ্যে কোনটা সিস ট্রান্স আইসোমার হিসেবে ফর্ম করবে সেটা আমাকে বলতে হবে। প্রথম অপশানে কে দিয়েছে না তো 1,2-ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। এটা সাইক্লোহেক্সেন যার 1 নম্বর পজিশনে CH3 গ্রুপ এবং 2 নম্বর পজিশনে CH3 গ্রুপ আছে। আচ্ছা, তাহলে আমি যদি নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6, তাহলে 1 নম্বর পজিশনে CH3 গ্রুপটা অ্যাবাভ দ্য প্লেন থাকতে পারে এবং 2 নম্বরে এটা বিলো দ্য প্লেন থাকতে পারে, অথবা 1 নম্বরে CH3 গ্রুপটা অ্যাবাভ দ্য প্লেন এবং 2 নম্বরেও CH3 গ্রুপটা অ্যাবাভ দ্য প্লেন থাকতে পারে। ঠিক 5, 6। আচ্ছা, আমি যদি এদের চেয়ার ফর্ম ড্র করি তাহলে চেয়ার ফর্মে আমার 1, 2, 3, 4, 5, 6 1 নম্বরে মিথাইল গ্রুপ অ্যাবাভ দ্য প্লেন, 2 নম্বরে CH3 গ্রুপটা আমার আছে বিলো দ্য প্লেন, মানে হচ্ছে কি অ্যাক্সিয়ালে। তাহলে এখানে বোথ মিথাইল গ্রুপ আছে অ্যাক্সিয়াল। নেক্সট অপশানে তুমি যদি দেখো তাহলে 1 নম্বর কার্বনে CH3 গ্রুপ আছে অ্যাক্সিয়াল পজিশনে, দ্যাট ইজ অ্যাবাভ দ্য প্লেন, এবং 2 নম্বরেও CH3 গ্রুপটা আছে অ্যাবাভ দ্য প্লেন, দ্যাট ইজ ইকুইটোরিয়াল পজিশন। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6। তো এখানে 1 নম্বরে আছে অ্যাক্সিয়ালে এবং 2 নম্বরে আছে আমার ইকুইটোরিয়ালে। তো তোমরা যদি দুটো আইসোমার দেখো, অ্যাক্সিয়াল প্রথম আইসোমারে এবং দ্বিতীয় আইসোমারে অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল, তাহলে এই ধরনের যে আইসোমার তাদেরকে আমরা কি বলি সিস ট্রান্স আইসোমার। তাহলে প্রথম অপশান থেকেই আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি, দ্যাট ইজ অপশান নাম্বার এ। তো আচ্ছা বেশ, আমরা পরের অপশানগুলো চেক করে নিই। 2 নম্বরে পেন্ট 1 ইন, তো 1, 2, 3, 4, 5 পেন্ট 1 নম্বর পজিশনে আছে ডবল বন্ড। ঠিক আছে, 1, 2, 3, 4, 5। ভাবতে পারো যে ডবল বন্ড আছে, তাহলে হয়তো এটা সিস ট্রান্স আইসোমার ফর্ম করবে, কিন্তু সিস ট্রান্স আইসোমার তখনই ফর্ম করবে যখন তোমার এই দুটো গ্রুপ ডবল বন্ডের দুটো গ্রুপ ডিফারেন্ট হবে। যদি ডবল বন্ডের দুটো গ্রুপ যদি সেম হয়ে যায় তখন তারা সিস ট্রান্স আইসোমার ফর্ম করবে না। ওকে, তাহলে এটা আমার ফর্ম করবে না। ঠিক আছে, অপশান অপশান 3 কি বলছে না তো 2 মিথাইল হেক্স 2 ইন। আচ্ছা, হেক্স মানে 6টা কার্বন, 1, 2, 3, 4, 5, 6, যেখানে আমি নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6। 2 নম্বর পজিশনে আমার কি আছে একটা মিথাইল গ্রুপ আছে CH3 এবং একটা আছে ডবল বন্ড। ঠিক আছে, ওকে, তো এটাও আমার সিস ট্রান্স আইসোমার ফর্ম করবে না, কারণ আগেরটার মতোই এখানে দেখো দুটো CH3 গ্রুপ কি আছে তো ডবল বন্ডের এক সাইডে আছে। ঠিক, ডবল বন্ডের এক সাইডে একই কম্পাউন্ড আছে, তাহলে এটাও সিস ট্রান্স আইসোমার ফর্ম করবে না। অপশান 4-এ তোমার 1,1 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। আচ্ছা, তাহলে আমার একটা সাইক্লোপ্রোপেন নেওয়া হয়েছে। ওকে, সেখানে 1 নম্বর কার্বনে ডাইমিথাইল। আচ্ছা, এখানে একটা CH3 গ্রুপ এবং এখানেও একটা CH3 গ্রুপ। ঠিক, 1, 2, 3, তাহলে 1,1 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। আচ্ছা, এটা তোমরা বুঝতে পারছো যে এটা সিস ট্রান্স আইসোমার শো করার কোনো পসিবিলিটি নেই, তাহলে আমাদের কারেক্ট অপশান হচ্ছে অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন আসা যাক, অ্যামং দ্য ফলোয়িং চুজ দ্য ওয়ান উইথ ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস। 5টা অপশানের মধ্যে কোনটাতে নাম্বার অফ অ্যাটমস সেম আছে সেটা আমাকে বলতে হবে। ওকে, প্রথম অপশানে তোমরা দেখতে পাচ্ছ যে সোডিয়াম কার্বনেটের ওয়েট দিয়েছে 212 গ্রাম এবং মোলার মাস 106 গ্রাম। তাহলে
নাম্বার অফ মলিকুলস অফ সোডিয়াম কার্বনেট ইন 212 গ্রাম ইজিক্যাল টু 212/106 ইন্টু এনএ, মানে হচ্ছে কি 2 দিয়ে কাটবে 2Na, 2Na এত নাম্বার অফ মলিকুলস আছে। নাম্বার প্যাটার্ন কতগুলো হবে? তাহলে একটা সোডিয়াম কার্বনেটে দেখো 2টো সোডিয়াম আছে প্লাস একটা কার্বন আছে আর 3টে অক্সিজেন আছে, এত ইন্টু Na ইজিক্যাল টু 3, 4, 5, 6, 12। তাহলে 1 নাম্বার আছে 12Na। অপশান বিতে 248 গ্রাম অফ সোডিয়াম অক্সাইড, যার মোলার মাস দিয়েছে 62 গ্রাম, ঠিক আছে। তাহলে নাম্বার অফ মলিকুলস কত হবে? 248/62 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এতগুলো মলিকুল আছে সমান কাটলে 4 দিয়ে যাবে, ঠিক। তাহলে 4Na, নাম্বার অফ মলিকুলস 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে। আর একটা সোডিয়াম কার্বনেটে টোটাল কতগুলো অ্যাটম আছে? দেখ, 2টো সোডিয়াম আছে প্লাস একটা অক্সিজেন মলিকুল আছে ইন্টু Na, তার মানে 2 × 3, 4, 3, 12, 12Na। আচ্ছা, তাহলে অপশান 1 আর অপশান 2 দুটোতেই সেম নাম্বার অফ অ্যাটম আছে। অপশান সি 240 গ্রাম টোটাল ওয়েট, যার মোলার মাস হচ্ছে 40, টোটাল নাম্বার অফ মলিকুলস ইন্টু Na। ওকে, তাহলে কাটাকাটি করে 4, 6, 24। আচ্ছা, 6Na মানে এতগুলো আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুল আছে। আর একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলে একটা সোডিয়াম, একটা অক্সিজেন প্লাস একটা হাইড্রোজেন আছে, ঠিক। 3, 6, 18, 18Na, ঠিক। অপশান সিতে অপশান দিয়ে কি 12 গ্রাম অফ হাইড্রোজেন দিয়েছে, যার মলিকুলার ওয়েট দিয়েছে 2 গ্রাম, তার নাম্বার অফ মলিকুলস ইন্টু Na ইজিক্যাল টু 6Na। আর একটা H2 মলিকুলে তোমার 2টো হাইড্রোজেন আছে, ঠিক। তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটমস বেরোবে আমার 6 × 12, 12Na। আর লাস্ট অপশান 220 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তো 220 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিয়েছে, যার মোলার ওয়েট হচ্ছে 44 ইন্টু নাম্বার অফ মলিকুলস ইজিক্যাল টু এত ইন্টু Na। আর একটা CO2 মলিকুলে, আচ্ছা এটা কাটাকাটি করে কত আসবে তোমার? 22 × 2 = 44, 10, 5 ইজিক্যাল টু 5Na। CO2 মলিকুলে তোমার আছে তোমার একটা কার্বন প্লাস 2টো অক্সিজেন, মানে 3, 5, 15, 15Na। ওকে, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অপশান 1, অপশান 2 এবং অপশান 4-এ সেম নাম্বার অফ অ্যাটমস আছে। তাহলে কারেক্ট অপশান হবে আমার অপশান নাম্বার 3, A, B and D only. Next question, among the given compounds 1 to 3, the correct order of bond dissociation energy of the CH bond. এখানে আমার 3টে কম্পাউন্ড দিয়েছে, যাদের এই CH বন্ডের এই বন্ড ডিসোসিয়েশন এনার্জির অর্ডার আমাকে বলতে হবে। তো এই অর্ডারটা আমরা বন্ড স্ট্রেংথ থেকে বলতে পারবো। তো তোমরা জানো যে বন্ড স্ট্রেংথ এস ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে। যেমন ধরো প্রথমটার ক্ষেত্রে যে CH বন্ড আছে হাইব্রিডাইজড, অপশান 2-তে তোমার কার্বনটা হচ্ছে sp হাইব্রিডাইজড, এবং অপশান 3-তে কার্বনটা হচ্ছে তোমার sp3 হাইব্রিডাইজড। তো আমি যদি sp2, sp এবং sp3 হাইব্রিডাইজড অরবিটালের কথা বলি, তাহলে sp2-তে s পার্সেন্টেজ হচ্ছে 33, যেখানে sp-তে 50% এবং sp3-তে 25%। এখন কোনো এক হাইব্রিডাইজড অরবিটালের এস পার্সেন্টেজ যত বেশি ইনক্রিজ করবে, তোমার বন্ড স্ট্রেংথ তত বেশি ইনক্রিজ করবে। কেন? কারণ এস পার্সেন্টেজ বাড়লে তোমার ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স কমে, ফলে বন্ডটা আরও বেশি স্ট্রং হয়। ওকে, তাহলে আমাদের কারেক্ট অপশান অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি কী হবে? অপশান নাম্বার 2, যেখানে এস পার্সেন্ট 50%, তারপর হচ্ছে অপশান নাম্বার 1, যেখানে এস পার্সেন্টেজ 33%, এবং অপশান নাম্বার 3, যেখানে এস পার্সেন্টেজ 25%। ওকে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার 1, 2 > 1 > 3। নেক্সট কোশ্চেন, দ্য স্ট্যান্ডার্ড হিট অফ ফর্মেশন ইন কিলোক্যালোরি পার মোল ফর বেরিলিয়াম 2+ আয়নস। ওকে, এখানে কী কী ভ্যালু দিয়েছে না? তো সালফেট আয়নের হিট অফ ফর্মেশনের ভ্যালু দিয়েছে -216, হিট অফ ক্রিস্টালাইজেশন ফর বেরিলিয়াম সালফেট ইজিক্যাল -4.5, এবং হিট অফ ফর্মেশন অফ বেরিলিয়াম সালফেট ভ্যালু দিয়েছে -349। ওকে, সেখান থেকে আমার বেরিয়াম 2+-এর এবার হিট অফ ফর্মেশন বার করতে হবে। ওকে,
তো তোমরা জানো যে নর্মালি ইন অ্যাকুয়াস ফর্ম বেরিয়াম 2+ এবং সালফেট 2-, তারা যখন কম্বাইন করে তখন বেরিয়াম সালফেট ফর্ম হয় এবং সেই প্রসেসে কিছু অ্যামাউন্ট অফ এনার্জি লস হয়, যেটাকে আমরা বলছি কি এনথালপি অফ ক্রিস্টালাইজেশন। এর ভ্যালু সবসময় হবে নেগেটিভ, কারণ ক্রিস্টালাইজেশনের সময় এনার্জি লস হয়। ফ্রম হেসেস ল তোমরা জানো যে যখন কোনো কম্পাউন্ড ফর্ম করে তখন তার এনথালপি অফ ফর্মেশন of that compound, that is barium sulfate, is equal to enthalpy of formation or heat of formation of barium 2+ plus heat of formation of sulfate ion, heat of crystallization। তাহলে আমার হিট অফ ফর্মেশন অফ বেরিয়াম সালফেট এর ভ্যালু দেওয়া আছে কত? -349 কিলো ক্যালোরি পার মোল। ওকে, বেরিয়াম 2+ আমার এনথালপি অফ ফর্মেশন বার করতে হবে। সালফেট আয়নের ফর্মেশন এনথালপি ভ্যালু -216 কিলো ক্যালোরি পার মোল এবং এনথালপি অফ ক্রিস্টালাইজেশন আর হিট অফ ক্রিস্টালাইজেশন ভ্যালু দিয়েছে -4.5 কিলো ক্যালোরি পার মোল। তো এখান থেকে সিম্পলি তোমরা বেরিয়াম 2+-এর হিট অফ ফর্মেশন ইন স্ট্যান্ডার্ড কন্ডিশন বার করতে পারবে। ভ্যালু কত হবে? -349 এত কিলো ক্যালোরি পার মোল প্লাস 216 কিলো ক্যালোরি পার মোল প্লাস 4.5 কিলো ক্যালোরি পার মোল। তো ক্যালকুলেট করলে ভ্যালুটা দাঁড়াবে আমার -128.5 কিলো ক্যালোরি পার মোল। তো আমাদের কারেক্ট অপশান হচ্ছে অপশান নাম্বার 2। নেক্সট কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং কম্পাউন্ডস। আচ্ছা, আমার এখানে 3টে কম্পাউন্ড দিয়েছে, পটাশিয়াম অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড। আন্ডারলাইন যে অ্যাটমগুলো আছে, প্রথমটা যেমন পটাশিয়াম, পরেরটা অক্সিজেন এবং তারপরেরটাই সালফার। তো এদের অক্সিডেশন স্টেট তোমাকে বলতে হবে। ওকে, তো কয়েকদিন আগে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল যার নাম হচ্ছে কোটা ফ্যাক্টরি। তো সেখানে ফ্রাস্ট্রেটেড অ্যাসপিরেন্ট এটাই বলছিল যে ইভেন কেমিস্ট্রিতে এত বেশি এক্সেপশন আছে যে ইভেন অক্সিজেনেরও অক্সিডেশন স্টেট ফিক্সড নয়। তো এক্স্যাক্টলি আমার মনে হয় প্রশ্ন করতে এটাকে ভেবেই নিচের কোশ্চেন সেট করেছে। তো দেখো, নর্মালি অক্সিজেনের অক্সিডেশন স্টেট হয় -2, এটা মোস্ট অফ দ্য কেসেস। কিন্তু একটা O2 মলিকুল যখন একটা এক্সট্রা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সেটা O2- ফর্মে যায়, যেটাকে আমরা বলি সুপার অক্সাইড। তো ইন কেস অফ সুপার অক্সাইড এটা হচ্ছে O2 মলিকুলার ফর্মের অক্সিডেশন স্টেট হচ্ছে -1। আর ইন কেস অফ পার অক্সাইড অক্সিজেন সিঙ্গেল বন্ড লিঙ্কেজ থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে -1, ঠিক আছে? সুপার অক্সাইড পার অক্সাইডের মধ্যে পার্থক্য কোথায়? সুপার অক্সাইডে O2 মলিকুলার ফর্মের অক্সিডেশন স্টেট হচ্ছে -1, কিন্তু পার অক্সাইডে ইন্ডিভিজুয়াল অক্সিজেনের অক্সিডেশন স্টেট -1 করে। তো প্রথম অপশানে KO2 পটাশিয়াম অক্সাইড, তো সেখানে অক্সিজেন সুপার অক্সাইড ফর্মে থাকে। তো আমরা এর এক্সাম্পল হিসেবে বলতে পারবো KO2 যেমন সুপার অক্সাইড ফর্মে থাকে। তো সুপার অক্সাইডে অক্সিজেন স্টেট কত? -1, ঠিক? একটা পটাশিয়াম আছে X এবং O2 ওভারঅল অক্সিডেশন স্টেট হচ্ছে -1। পুরোটা চার্জ 0, তাহলে X1 হবে +1, তাহলে পটাশিয়াম অক্সিডেশন স্টেট হচ্ছে +1, ঠিক? নেক্সট H2O2তে অক্সিজেন পার অক্সাইড ফর্মে থাকে, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন। পার অক্সাইড ফর্মে যখন অক্সিজেন থাকে তখন ইন্ডিভিজুয়াল অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে -1 করে। না তো হাইড্রোজেনের দুটো হাইড্রোজেন আছে, ঠিক?
তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের +1 করে চার্জ প্লাস, আর দুটো অক্সিজেন আছে, আমি তাদের চার্জ ধরলাম এক্স, তো ইজিক্যাল টু 0, এক্স সমান -1, ঠিক আছে। তাহলে পারঅক্সাইডে বা H2O2-তে অক্সিজেনের অক্সিডেশন স্টেট হবে -1, ঠিক আছে। আর তারপর আসছে H2SO4, H2SO4, এখানে সালফারের অক্সিডেশন স্টেট আমার বার করতে হবে। হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে +1, ঠিক আছে। সালফারে বার করতে হবে, আমি ধরলাম এক্স, প্লাস অক্সিজেনের 4টে এবং ইন্ডিভিজুয়াল অক্সিজেনের অক্সিডেশন স্টেট হয় -2, ইজিক্যাল টু টোটাল হচ্ছে 0। তো 2 + x - 8 ইজিক্যাল টু 0, তাহলে x সমান হবে আমার +6। তাহলে এখানে সালফারের অক্সিডেশন স্টেট হচ্ছে +6। তো লক্ষ্য করার ব্যাপার যে KO2 সুপার অক্সাইড ফর্মে থাকে এবং H2O2 পার অক্সাইড ফর্মে থাকে। সুপার অক্সাইড ফর্মে অক্সিজেনের মলিকুলার চার্জ হচ্ছে -1, আর পার অক্সাইডে ইন্ডিভিজুয়াল অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে -1, ঠিক আছে। তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা হবে? +1 -1 +6, +1 -1 +6, অপশান নাম্বার 2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আউট অফ দ্য ফলোয়িং কমপ্লেক্সেস which of the compound will have the minimum conductance in the solution? ওকে, তোমরা জানো যে ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স of any coordination compound is directly proportional number of ions generated from Warner theory। যে কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে নাম্বার অফ স্ফিয়ার ইজিক্যাল টু 2। একটাকে বলি আমরা কোঅর্ডিনেশন স্ফিয়ার, আর একটাকে বলি আমরা আয়োনাইজেবল স্ফিয়ার। কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে যে লিগ্যান্ডগুলো কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে থাকে তারা সলিউশনের মধ্যে ডিজলভ করে না, অর্থাৎ আয়ন প্রডিউস করে না। কিন্তু যারা কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকে শুধুমাত্র তারাই আয়নস প্রডিউস করে, ঠিক আছে। দেখো প্রথম অপশানে CONH3 5Cl, এখানে 5টা NH3 গ্রুপ এবং একটা Cl গ্রুপ যারা আছে কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে, এরা শুধুমাত্র এই কম্পাউন্ডের জিওমেট্রি ডিসাইড করে, কিন্তু অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ করে না। কিন্তু এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে যে ক্লোরিনটা আছে অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ করে যায়। ফলে এই কম্পাউন্ডকে যখন অ্যাকোয়াস সলিউশনে দেওয়া হয় তখন আমরা দুটো আয়ন্স পাই, ঠিক আছে। দুটো আয়ন্স ও জেনারেট করে, একটা হচ্ছে এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের আয়ন, একটা হচ্ছে Cl-। ওকে, অপশান 2-তে তোমরা দেখো CONH3 এই কম্পাউন্ডের ক্ষেত্রে তোমার নাম্বার অফ আয়ন্স হচ্ছে একটা। কেন? কারণ কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে অন্য কোনো আয়ন নেই। 3 নাম্বার হচ্ছে CONH3 4Cl2, এর ক্ষেত্রেও নাম্বার অফ আয়ন্স হচ্ছে একটা, 1 আয়ন্স। আর অপশান 4-এ CONH3 6Cl3, তো এটার ক্ষেত্রে নাম্বার অফ আয়ন্স জেনারেটেড বাই দিস কম্পাউন্ড ইন অ্যাকোয়াস সলিউশন কত হবে না? তো এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভিতরে পার্ট একটা, আর এই 3টে ক্লোরিন, মানে টোটাল 4টে আয়ন্স ও জেনারেট করবে, ঠিক আছে। তাহলে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে আমাকে চেয়েছে হ্যাভিং দ্য মিনিমাম কন্ডাক্ট্যান্স, তো নাম্বার অফ আয়ন্স যত কম হবে কন্ডাক্ট্যান্স তত কম হবে। অপশন 2 and 3 will be the correct answer. Which of the following reactions does not give benzene as the major product? ওকে, তো 4টে অপশানের মধ্যে কোন অপশানে আমার বেনজিন প্রডিউস হবে না সেটা আমাকে বলতে হবে। প্রথম অপশানে তোমরা দেখো আমরা কী নিয়েছি না, তো সোডিয়াম বেনজোয়েট। ওকে, COONA। তাহলে এটাকে তুমি যখন সোডা লাইম দিয়ে হিট করছো, সোডা লাইম মানে NaOH এবং ক্যালসিয়াম অক্সাইড দিয়ে যখন হিট করছো তখন আমাদের প্রডিউস হয় বেনজিন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী হয় না, তো অক্সিজেন লোন পেয়ার দিয়ে এই কার্বনটাকে কি অ্যাটাক করে এবং এখানে একটা ইন্টারমিডিয়েট ফর্ম হয়। তো সেই ইন্টারমিডিয়েট পরবর্তীকালে NaOH-এর এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে আমার ফর্ম করে হচ্ছে বেনজিন, ঠিক আছে। তাহলে প্রথম অপশানে আমার বেনজিন ফর্ম হবে। সেকেন্ড অপশানে আমরা নিয়েছি N-হেক্সেন, নর্মাল হেক্সেন। আচ্ছা, তাকে আমরা হিট করছি 773 কেলভিনে এবং 10 to 20 atm প্রেসারে।
তো এই হাই টেম্পারেচার এবং প্রেসারে এন হেক্সেন কী করে, তোমার রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে 6 মেম্বার রিং ফর্ম করে। পরবর্তীকালে এখানে যে মলিবডেনাম অক্সাইড নিয়েছি সেটা ক্যাটালিস্টের মতো কাজ করে এবং হাইড্রোজেনেশনের মাধ্যমে হাইড্রোজেনকে রিমুভ করে এখান থেকে বেনজিন ফর্ম করে। ওকে, তাহলে সেকেন্ড অপশানেও আমার বেনজিন ফর্ম হবে। ঠিক আছে, তো অপশান 3 যদি তুমি দেখো তাহলে সেক্ষেত্রে কী করা হয়েছে না, তো অ্যাসিটিলিনকে নিয়ে তাকে রেড হট আয়রন টিউবের মধ্যে পাঠিয়ে 873 কেলভিনে। তো এটা হচ্ছে একটা পলিমেরিক রিয়াকশান যেখানে 3 মোল অফ অ্যাসিটিলিন গ্যাস নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ফর্ম করে আমার বেনজিন। ওকে, তাহলে থার্ড অপশানেও আমার বেনজিন ফর্ম হবে। এবারে তুমি দেখো ফোর্থ অপশানে আমরা নিয়েছি কি বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। তো এখানে যখন আমরা ওয়াটারের প্রেজেন্সে হিট করি তখন আমাদের প্রোডাক্ট হয় আমার ফেনল। ওকে, কিন্তু আমরা যদি এখান থেকে ডিরেক্টলি বেনজিন পেতে চাই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার কোনো রিডিউসিং অ্যাসিড যেমন ধরো H3PO3 C=H দিয়ে আমার এটাকে ট্রিট করতে হয়, তখন আমরা বেনজিন অ্যাজ এ মেজর প্রোডাক্ট পাই। তো আমরা এখানে কোশ্চেনে কী দিয়েছে, ওয়াটারের বেসিসে হিট করছি, তো সেক্ষেত্রে আমার যে প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার ফেনল। তো আমাদের 4 অপশানে আমরা রিয়াকশনের মাধ্যমে বেনজিন পাবো না, কারেক্ট অপশন হবে অপশন নাম্বার 4। হুইচ অফ দ্য ফলোয়িং আর প্যারাম্যাগনেটিক। তো প্রথম অপশানে তো এই কম্পাউন্ডে নিকেল তোমার আছে +2 অক্সিডেশন স্টেটে। নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d8 4s0 এবং 4p0। তো আমি যদি নিকেলের ডি সাবসেল ড্র করি তাহলে 3dতে তোমার আছে 8টা ইলেকট্রন, 4s এবং 4p, 4s এবং 4p এটা কি আছে ভ্যাকেন্ট। ওকে, এবারে যেহেতু Cl- হচ্ছে একটা উইক ফিল্ড লিগ্যান্ড সেজন্য Cl- কোনো পেয়ারিং করতে পারবে না। তো এখানে 4টা ক্লোরিন তোমার একটা এস এবং 3টে পি সাবসেলে নিজেদের ইলেকট্রন শেয়ার করে তোমার হচ্ছে কি sp3 হাইব্রিডাইজেশন ফর্ম করবে, ফলে স্ট্রাকচারটা হবে আমার টেট্রাহেড্রাল। তো এখন যেহেতু তোমরা এখানে দুটো আনপেয়ার ইলেকট্রন দেখতে পাচ্ছ, ফলে কম্পাউন্ডটা আমার হবে প্যারাম্যাগনেটিক। ওকে, অপশান বিতে দেখো NiCO4। তো এই কম্পাউন্ডে নিকেল আছে তোমার 0 অক্সিডেশন স্টেটে। কেন? কারণ হচ্ছে CO হচ্ছে একটা নিউট্রাল স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3d8 4s2 এবং 4p0। তো আমি যদি এর ইলেকট্রনিক কনফিগারেশন তোমাকে ড্র করে দেখাই তাহলে 3dতে আছে 8টা ইলেকট্রন, তারপরে তো 4s আছে তোমার 2টো ইলেকট্রন এবং লাস্টে আছে 4p। এবার তোমরা জানো যে CO হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কী করবে, এখানে পেয়ারিং ঘটাবে, মানে তোমার এই যে ইলেকট্রনটা আছে সে ইনার অরবিটালে শিফট করবে এবং 4s ইলেকট্রনগুলো 3dতে আসবে। ঠিক আছে, ফলে যখন CO লিগ্যান্ড মেটালের ডি অরবিটালের সঙ্গে ইন্টারাকশন করার জন্য আসবে তখন নিকেল তার ডি সাবসেলের ইলেকট্রনগুলোর রিঅ্যারেঞ্জমেন্ট করবে এবং এখন ডিতে তোমার আসবে টোটাল 10টা ইলেকট্রন, 4s হয়ে যাবে ভ্যাকেন্ট এবং 4p তো আগে থেকেই ভ্যাকেন্ট ছিল। তো 4টে CO লিগ্যান্ড ছিল তারা এখন প্রত্যেকে তোমার একটা এস এবং 3টে পিতে নিজেদের ইলেকট্রন শেয়ার করে তোমার যে হাইব্রিডেশন ফর্ম করবে সেটা হচ্ছে sp3 এবং আগের মতোই এর স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল। কিন্তু এখানে দেখো তোমরা কোনো আনপেয়ার ইলেকট্রন দেখতে পাচ্ছ না, ফলে এই যে কম্পাউন্ডটা সেটা হবে কি আমার ডায়াম্যাগনেটিক কম্পাউন্ড, ডায়াম্যাগনেটিক। নেক্সট অপশান সিতে 2 নেগেটিভ। তো এখানেও নিকেল তোমার আছে +2 অক্সিডেশন স্টেটে। তো নিকেল +2 এর ইলেকট্রনিক কনফিগারেশন 3d8 4s0 এবং 4p0। তো আমি যদি এর ডি সাবসেল ড্র করে দেখাই তাহলে এটা হচ্ছে আমার 3d 1 2 3 4 5, তারপর আসবে 4s, তারপর আসবে আমার 4p। ওকে, তো 3d 4s এবং 4p। ওকে, তো এখন ডিতে আছে টোটাল 8টা ইলেকট্রন, 4s এবং 4p হচ্ছে ভ্যাকেন্ট। তো তোমরা জানো যে Cn- হচ্ছে একটা স্ট্রং ফিল্ড অ্যানায়নিক লিগ্যান্ড। ঠিক আছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কী করবে, আবার পেয়ারিং ঘটাবে, পেয়ারিং করলে আমার এই ইলেকট্রনটা ইনার অরবিটালে শিফট করবে। ঠিক আছে, ইনার অরবিটালে শিফট করলে যখন Cn- মেটালের কাছে মেটালের ডি অরবিটালের সঙ্গে ইন্টারাকশন করার জন্য আসবে তার আগেই মেটাল তার ডি সাবসেলের ইলেকট্রনগুলোর
রিঅ্যারেঞ্জমেন্ট ঘটাবে, ঠিক, এবং রিঅ্যারেঞ্জমেন্ট ঘটিয়ে তোমার 3D এর ডিতে একটা সাবসেল ভ্যাকেন্ট আসবে 4s এবং 4p। ফলে চারটে যে তোমার CN মাইনাস লিগ্যান্ড আছে তারা কি করবে, কি CN মাইনাস লিগ্যান্ড তারা একজন ইনার 3D সাবসেলে ইলেকট্রন দেবে এবং বাকিরা 4s এবং 4pতে ইলেকট্রন শেয়ার করবে, এবং ইলেকট্রন শেয়ার করে এরা যে হাইব্রিডাইজেশন ফর্ম করবে সেটা হচ্ছে DsP2। তো তোমরা জানো যে DsP2 হাইব্রিডাইজেশনের জন্য স্ট্রাকচার কী হয়, স্কোয়ার প্লেনার, ঠিক আছে। তো স্কোয়ার প্লেনার কমপ্লেক্সের ক্ষেত্রে তো তোমরা এখানে সর্বদা দেখতে পাচ্ছ এখানে কোনো আনপেয়ার ইলেকট্রন নেই। তো আনপেয়ার ইলেকট্রন না থাকার জন্য এই কম্পাউন্ডটা কী হবে, আমার ডায়াম্যাগনেটিক। এবারে পরেরটা যাওয়া যাক। অপশান ডিতে তোমার দিয়েছে Ni ব্র্যাকেটে H2O6 2+। তো এখানে নিকেল আছে তোমার +2 অক্সিডেশন স্টেটে। এর আগের মতোই নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন 3D8 4s 0 এবং 4p 0। ওকে, তো তোমাদের যদি আমি সাবসেল ড্র করি তাহলে 3Dতে এই ক্ষেত্রে আছে তোমার 8টা ইলেকট্রন। ওকে, তো 1 2 3 4 5 6 7 8 3D, তারপরে 4s, তারপরে আছে আমার 4p এবং আউটার ডি অরবিটাল সেটা হচ্ছে আমার 4d। ওকে, তো এখন তোমরা এই কমপ্লেক্সে তুমি দেখতে পাচ্ছ যে 6টা ওয়াটার মলিকুল আছে। এসে এবং 4pতে নিজেদের ইলেকট্রন শেয়ার করে তোমার যে হাইব্রিডাইজেশন ফর্ম করবে সেটা হচ্ছে একটা S 3টে p এবং 2টো d, মানে sp3d2। ফলে এর স্ট্রাকচার হবে আমার অক্টাহেড্রাল। তো তোমরা এখানে দেখো দুটো আনপেয়ার ইলেকট্রন আছে, তো দুটো আনপেয়ার ইলেকট্রন থাকার জন্য এই কম্পাউন্ড হবে আমার প্যারাম্যাগনেটিক। অপশান এ আর অপশান ডি এর কমপ্লেক্সটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। ওকে, তো লাস্ট অপশানে যাওয়া যাক। এখানে তোমার নিকেল আছে 0 অক্সিডেশন স্টেটে, কারণ ফসফিন হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড। ওকে, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3D8 4s2 4p 0। তো আমি যদি এর ডি সাবসেল ড্র করি তাহলে dxy yz zx dxy স্কোয়ার dz স্কোয়ার 4s এবং 4p। 3Dতে তোমার আছে 8টা ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8, 4s আছে 2টো ইলেকট্রন এবং 4p হচ্ছে ভ্যাকেন্ট। তো যখন তোমরা জানো যে PPH3 বা ফসফিন লিগ্যান্ড সে হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আমাদের কী করে, পেয়ারিং ঘটায়। ফলে কী হবে, কি এই ইলেকট্রনটা দ্বিতীয় অরবিটালে শিফট করবে এবং এই ইলেকট্রন এখানে শিফট করবে। ফলে যখন ফসফিন লিগ্যান্ড মেটালের সঙ্গে ইন্টারাকশন করার জন্য এগিয়ে আসবে তার আগে মেটাল তার ডি সাবসেলের ইলেকট্রন রিঅর্গানাইজ করবে, ঠিক আছে। এবং 4s এবং 4p তারা তো ভ্যাকেন্ট থাকবেই। তো এখানে 3টে ফসফিন লিগ্যান্ড, প্রত্যেকে একটা 3D, একটা 4s এবং 2টো ফসফিন লিগ্যান্ড 4pতে ইলেকট্রন শেয়ার করে যে হাইব্রিডাইজেশন ফর্ম করবে সেটা হচ্ছে কি DsP2। তো DsP2 হাইব্রিডাইজেশনের জন্য কমপ্লেক্সের স্ট্রাকচার হয় স্কোয়ার প্লেনার। তাহলে তোমরা এখানে দেখো যে কোনো আনপেয়ার ইলেকট্রন নেই। তো কোনো আনপেয়ার ইলেকট্রন না থাকার জন্য এই কম্পাউন্ড হবে আমার ম্যাগনেটিক। তাহলে আমাদের প্রশ্নে কী যাচ্ছে, প্যারাম্যাগনেটিক। তো আমরা এখান থেকে প্যারাম্যাগনেটিক কমপ্লেক্স কোনগুলো পেয়েছি, তো অপশান নাম্বার এ এবং অপশান নাম্বার ডি। তাহলে এ আর ডি মানে অপশান 4 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ডাজ নট ডিকালারাইজ ব্রোমিন ওয়াটার। আচ্ছা, এই 4টে কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ডটা আমার ব্রোমিন ওয়াটারের সঙ্গে রিয়াকশন করবে না সেটা আমাকে বলতে হবে। তো নর্মালি ব্রোমিন এর অ্যাকুয়াস সলিউশনে আমার জেনারেট হয় ব্রোমোনিয়াম আয়ন। তো এই ব্রোমোনিয়াম আয়ন রিয়াকশান মেকানিজমে ইলেকট্রোফাইলের মতো কাজ করে, অর্থাৎ আমরা কোনো রিয়াকশানে যদি ইলেকট্রন রিচ সেন্টার থাকে তাহলে ব্রোমিন প্লাস 3 মেম্বার রিং ফর্ম করে। ওকে, নেক্সট স্টেপে কী হয়, কি অন্য একটা Br মাইনাস সে গিয়ে অন্য এক কার্বনে গিয়ে অ্যাটাক করে এবং অ্যাটাক করে কী হবে, এই বন্ডটা ব্রেক করবে, দিয়ে আমার একটা ডাইব্রোমো কম্পাউন্ড একটা জেনারেট হবে। এই যে ব্রোমিনের এই যে অ্যাডিশন সেটাকে বলছি আমরা
ট্রান্স অ্যাডিশন। তো এই জেনারেটেড বিআর প্লাস ইন্টারমিডিয়েট সেখানে গিয়ে অ্যাটাক করতে পারবে যেই সিস্টেমটা হবে ইলেকট্রন রিচ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনে যে তোমার ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে সিঙ্গেল বন্ডের তুলনায় তাদেরকে ব্রেক করা সহজ। ফলে বিআর প্লাস সেই সমস্ত হাইড্রোকার্বনে গিয়ে 3 মেম্বার রিং তৈরি করবে যেখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। কিন্তু আমি যদি নর্মাল অ্যালকেন নেই তো সেই অ্যালকেনে বিআর প্লাস বা ব্রোমিয়াম আয়ন কোনো রিয়াকশান করবে না, কারণ সেই ক্ষেত্রে কার্বন কার্বন যে সিগমা বন্ড অথবা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড তারা অনেক বেশি স্ট্রং হয়, নো রিয়াকশান। তাহলে অপশান থেকে তোমরা বুঝতেই পারছো যে অপশান ওয়ানে যে সাইক্লোহেক্সেন আছে সে কোনো রিয়াকশান শো করবে না। কেন? কারণ এখানে কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড আমার এখানে নেই। কিন্তু বাকি অপশানগুলো তুমি যদি দেখো তো সেখানে অ্যাক্টিভেটেড ডবল বন্ড আছে। ওকে, তো কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার 1। নেক্সট কোশ্চেন, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। আচ্ছা, তো লিস্ট 1-এ দেখো কয়েকটা প্রসেস অথবা কয়েকটা ক্যাটালিস্টের নাম দিয়েছে এবং সেই ক্যাটালিস্টে লিস্ট 2-এ কোন মেটাল ইউজ করা হয়, আয়রন বা প্যালাডিয়াম বা রোডিয়াম বা টাইটানিয়াম, সেগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, তো প্রথম অপশানে আছে হেবার প্রসেস। তোমরা জানো যে হেবার প্রসেসে আমাদের ইউজ করা হয় আয়রন ক্যাটালিস্ট। এক জার্মান সায়েন্টিস্ট ফ্রিজ হেবার সে প্রথম কী করেছিল, অ্যামোনিয়েশন রিয়াকশন করেছিল, মানে নাইট্রোজেন এবং 3 মোল অফ হাইড্রোজেন এই রিয়াকশানে তোমার ফর্ম করেছিল অ্যামোনিয়া। এবং এই ক্ষেত্রে প্রচণ্ড হাই টেম্পারেচার এবং প্রেশার লাগে, মোটামুটি 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং তোমার 150 থেকে 200 ATM প্রেশার এখানে লাগে। ঠিক আছে, এই ক্ষেত্রে আয়রন ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয় এবং তার সঙ্গে কিছু প্রোমোটার, যেমন ধরো পটাশিয়াম অক্সাইড অথবা Al2O3 অ্যালুমিনিয়াম, এদের ইউজ করা হয় প্রোমোটার হিসেবে রিয়াকশানটাকে ফাস্ট ফরওয়ার্ড করার জন্য। বি অপশানে তোমরা দেখো দিয়েছে ওয়াকার অক্সিডেশন। তো ওয়াকার অক্সিডেশন প্রসেসে তোমার ইউজ করা হয় প্যালাডিয়াম ক্যাটালিস্ট। তো এই প্যালাডিয়াম ক্যাটালিস্টে প্যালাডিয়াম থাকে প্যালাডিয়াম 2 স্টেটে +2 অক্সিডেশন স্টেটে, এবং এর সঙ্গে ইউজ করা হয় CuCl2। এই রিয়াকশানে কি হয় না, তো আনস্যাচুরেটেড অ্যালকিন সে কনভার্ট হয় তোমার কিটোন বা অ্যালডিহাইডে। ঠিক আছে, রিয়াকশানে পরে প্যালাডিয়াম 2 ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এবং রিয়াকশান পরে প্যালাডিয়াম 0 অক্সিডেশন স্টেটে চেঞ্জ হয় এবং প্যালাডিয়াম 0-কে আবার কপার CuCl2 আবার প্যালাডিয়াম 2-তে কনভার্ট করে। ঠিক আছে, এবং সেই প্যালাডিয়াম 2 আবার অন্য মোলস অফ তোমার অ্যালকিনের সঙ্গে রিয়াকশন করে তাকে আবার কার্বনিল বা অ্যালডিহাইডে কনভার্ট করে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার কারেক্ট অপশন হচ্ছে প্যালাডিয়াম 2। নেক্সট হচ্ছে উইলকিনসন ক্যাটালিস্ট। তো উইলকিনসন ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয় আমার রোডিয়াম। ঠিক আছে, রোডিয়ামের কমপ্লেক্স এবং RH2PH3 তো এর কাজ কি? এর কাজ হচ্ছে আমার হাইড্রোজেনেশন করা। ডবল বন্ড ট্রিপল বন্ড থাকলে মানে কোনো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে অ্যালকেনে কনভার্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে উইলকিনসন ক্যাটালিস্টের কাজ। ওকে, নেক্সট অপশান হচ্ছে জিগলার নাটা ক্যাটালিস্ট বা জিগলার ক্যাটালিস্ট। ইথিলিন বা প্রোপিলিন মলিকুল থেকে, ঠিক আছে, প্রোপিলিন মনোমার থেকে হাই ডেন্সিটি পলিইথিলিন বা পলিপ্রোপিলিন পলিমার ফর্ম করার ক্ষেত্রে তোমার ইউজ করা হয় জিগলার নাটা ক্যাটালিস্ট। এবং জিগলার নাটা ক্যাটালিস্ট হিসেবে আমরা TiCl4 এবং AlCH3 নিই। ওকে, তাহলে কারেক্ট অপশান কি? অপশান এটা হচ্ছে এপি ক্যাটালিস্ট, মানে অপশান এ অনেক সঙ্গে ম্যাচ খাবে ওয়াকার অক্সিডেশনে প্যালাডিয়াম Cl2, বি ম্যাচ খাবে 2, সি ম্যাচ খাবে 3 এর সাথে এবং ডি ম্যাচ খাবে 4 এর সাথে। তাহলে 1 2 3 4, অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে।